পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক মাননীয় সিদ্দিক আহমদ মহাশয়। আপনাকে পূর্বাঞ্চল প্রতিদিনের স্টুডিওতে ওয়েলকাম। নমস্কার। যেহেতু নির্বাচন আর মাত্র এক সপ্তাহ আছে, আর এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, যেটা এই আসামের মধ্যে করিমগঞ্জ লোকসভা সমষ্টি, যেটা এটা হচ্ছে একটা হট সিট হিসাবে, মানে কম সময়ের ভিতরে, যেহেতু এই সমষ্টিটা দীর্ঘ স্বাধীনতার পর প্রথম এইটা ওপেন হয়েছে, জেনারেল হয়েছে, সুতরাং এই সিটের দিকে সমগ্র আসামের মানুষের দৃষ্টি বা আকর্ষণ এই দিকেই। এখান থেকে কে প্রতিনিধি নির্বাচিত হন বা কার শেষ হাসি কে হাসতে পারেন। দেখা যাচ্ছে আপনি বিগত কিছুদিন থেকে এই দক্ষিণ করিমগঞ্জ তথা করিমগঞ্জ জেলার পুরা একদম সব সমষ্টি বা বিশেষ করে আপনার সমষ্টি আলিগলি আপনি চষে বেড়াচ্ছেন। কীরকম আপনাদের পারফরমেন্স বা কীরকম আপনার প্র্যাকটিস চলছে, বা দলের জিত নিয়ে আপনারা কতটুকু আশাবাদী, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন, আমি 100% নিশ্চিত যে এখান থেকে মিত্রজোট অর্থাৎ এজিপি বিজেপির যে ক্যান্ডিডেট প্রার্থী কৃপানাথ মালা, উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ আমি প্রথম তো আমার শরীর খারাপ ছিল, আমি অনেক দিন আমার সমষ্টিতে আমি বিভিন্ন জায়গায় মানুষের সাথে আমি যোগাযোগ করতে পারিনি, আমি যেতে পারিনি। তো আজকে প্রায় 1 মাস 1.5 মাস হয়েছে, আমার শরীরের অবস্থা একটু ভালো হয়েছে। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আমি করছি, এবং যেখানেই আমি যাচ্ছি আমি মেইনলি মাইনরিটি ভোটকে আমি টার্গেট করেছি, এবং যেখানেই যাচ্ছি মানুষ বিপুলভাবে সাড়া দিচ্ছেন, এবং আমাদের অ্যালায়েন্সের ক্যান্ডিডেট কৃপানাথ মালাকে ভোট দেওয়ার জন্য ওনারা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তো এটা অত্যন্ত ভালো লাগছে, কারণ আমার মনে হয় যে কৃপানাথ মালা অন্তত 1 লাখ 1.5 লাখ ভোটে ব্যবধানে উনি জিতবেন। কারণ কৃপানাথ মালা যে এখানে কেন জিতবেন, কারণ তার কারণ তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে মুখ্যমন্ত্রী আজকে এসে প্রোগ্রাম করেছেন। মুখ্যমন্ত্রী যেভাবে সমগ্র আসামের উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, এবং তার কাজের প্রতি মানুষের একটা বিশ্বাস জন্মেছে, যে আজকে যেটুকু ডেভেলপমেন্ট তিনি এই কম সময়ের মধ্যে করেছেন, সেটা অন্তত এটা একটা বড় একটা সাফল্য বলে আমি মনে করি। এবং তার প্রতি বিশ্বাস আস্থা রেখেই মানুষ মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করে আজকে কৃপানাথ মালাকে ভোট দেওয়ার প্রতি একটা বিশ্বাস জন্মেছে। বিগত বিধানসভা নির্বাচনে আপনি কৌমের দোহাই দিয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। যেহেতু এই দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিটা মুসলিম অধ্যুষিত একটা সমষ্টি, এখানে মুসলিম মেজরিটি, আর এই লোকসভা নির্বাচনে আপনি সেই কৌমের যে দল দেখিয়ে থাকে সবসময় বিজেপি, এই বিজেপির হয়ে আপনি ব্যাকডোরে প্রচার চালাচ্ছেন, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? যেখান আমি কৌমের দোহাই দিয়ে কোনোদিন নির্বাচনে আমি কোনো কথাই বলিনি, কারণ কৌমের দোহাই দিয়ে আমি নির্বাচনে আমি জিতিও নি। অনেকে মানে বলতে পারেন যে উনি কৌমের দোহাই দিয়ে নির্বাচনে জিতছেন, কিন্তু আপনারা একবার একটি ওয়ার্ডও পাবেন না যে কৌমের দোহাইয়ের নামে আমি ভোট পেয়েছি। আমি বিগত যেটা নির্বাচন, সেটা মহাজোটের আমি প্রার্থী ছিলাম, এবং মহাজোটের প্রার্থী হিসাবে আপনারা জানেন কংগ্রেস এবং ইউডিএফ দুটা দলের মধ্যে একটা অ্যালায়েন্স ছিল, এবং সেই অ্যালায়েন্সের আমি প্রার্থী ছিলাম, এবং সেই প্রার্থী হিসাবে আমি নির্বাচনে আমি জয়যুক্ত হয়েছি। আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সমগ্র ভারতবর্ষে, আপনারা দেখেছেন যে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। দিল্লিতে এইবার আপনারা দেখবেন নির্বাচনের যে ফলাফল যখন বের হবে, আমার মনে হয় কংগ্রেস হয়তো 50 থেকে 60 আসনের মধ্যে ভিতরে থাকবে। অল ইন্ডিয়া লেভেল একটা পার্টি, এইভাবে যারা আজকে এই পার্টিতে যারা বড় বড় পদাধিকারী ছিলেন, মাইনরিটি মানুষ, আজকে গোলাম নবী আজাদের কথাই বলুন, আজকে আরো যারা মুসলিম মানুষ যারা ছিলেন, এবং পুরানো যারা কংগ্রেসি যারা মানে এই দলকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আজকে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। এবং তারা 30 জন যে বড় বড় যারা কংগ্রেসের যারা কংগ্রেসকে মানে সবসময় এগিয়ে নিয়ে যেতেন, আজকে তাদেরকে প্রায় মানে গুরুত্বহীন করে রেখেছে কংগ্রেস, যার জন্য তারা দল থেকে প্রায় চলে গেছেন। এবং আজকে আসামের যেটা পরিস্থিতি, আসামের যে কংগ্রেস, এই কংগ্রেস দল প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কংগ্রেসের বিধায়করা সবাই একে একে বিজেপিতে যোগদান করছেন, কিছু সাপোর্ট করছেন,
তো এই যেটা পরিস্থিতি আজকে কংগ্রেসের, কংগ্রেস প্রায় মানে জনশূন্য জনমানবের থেকে একটা বিচ্ছিন্ন হতে চলেছে। সুতরাং এই পরিস্থিতিতে আমরা কিভাবে আমরা কংগ্রেসে থাকবো? না কোনো ডেভেলপমেন্ট আছে, না কিছু আছে। আজকে যারা বলে যে কংগ্রেস বিজেপি মুসলমান মাইনরিটি মানুষের জন্য কাজ করেনি, বিজেপি হেমন্ত বিশ্ব শর্মা সবসময় মাইনরিটি মানুষের বিরুদ্ধে কথা বলেন। আমি প্রশ্ন করব তাদেরকে যে কংগ্রেস হাইকমান্ড বেস একটা পার্টি, যে পার্টির সিদ্ধান্ত হাইকমান্ডে নেয়। এই ভারতবর্ষে কংগ্রেস প্রায় 60 থেকে 70 বছর ভারতবর্ষ শাসন করেছে। আসামে অনেকবার সরকার হয়েছে, হিতেশ শইকীয়া ছিল, তরুণ গগৈ সরকার ছিলেন। এবং এই যে সরকারের পিরিয়ডে আসামের যেটা পরিস্থিতি, 1982 ইংরেজিতে যখন দিল্লিতে বাঙালি মানুষের মানে আসামিজ এবং বাংলাদেশি ইস্যু নিয়ে একটা বিরাট একটা সংগ্রাম, একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে দিল্লিতে এবং গহপুর চুমরিয়ায় হাজার হাজার মানুষকে গৃহহীন করে দেওয়া হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। সেই সময় কংগ্রেসের সরকার ছিল। আমার প্রশ্ন হলো হয়তো সে সময় একটা ঘটনা, বড় ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু যারা হত্যা করলো, যারা মানুষদেরকে মারলো, যারা ঘরবাড়ি ভাঙলো, আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে একটা মানুষের জেল হয়েছে? না, তার কোনো বিচার হয়েছে? বিটিআইডিদের 2012 ইংরেজিতে গন্ডগোল হলো, 2014 ইংরেজিতে গন্ডগোল হলো, সেখানে শত শত মুসলমান মানুষদেরকে মারা হলো, মৃত্যু হলো অনেকের। এবং আপনি দেখেছেন, আমি সেখানে ছিলাম, একদিন প্রায় 12টা-14টা ডেড বডিকে জানাজা করতে হয়েছে। এবং হাজার হাজার মানুষ যাদের ঘরবাড়ি ব্যাংকে জ্বালিয়ে দিয়ে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় সেই বিটিএডিতে এবং বিপিএফ কংগ্রেসের মধ্যে একটা অ্যালায়েন্স ছিল। আমি বিপিএফ এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। আমি মুখ্যমন্ত্রীর সাথে আমি ঝগড়া করেছিলাম। আমাকে মিনিস্ট্রি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম যে আমি যদি মাইনরিটি মানুষের শেল্টার দিতে পারলাম না, এই সরকারে আমি আছি, সুতরাং আমার মন্ত্রী থাকার কোনো অধিকার নেই বলে আমি মনে করি, আমাকে মিনিস্ট্রি থেকে ড্রপ দেওয়া হোক। এবং আমাকে ড্রপ দেওয়া হয়েছে। তো সেই সময় কার সরকার ছিল? এটা কংগ্রেসের সরকার ছিল। সেই সময় যারা হত্যালীলা চালালেন, যারা ঘরবাড়ি ভাঙলেন, যারা ঘরবাড়ি জ্বালালেন, আপনি খবর নিয়ে বলুন যে একটা মানুষের জেল হয়েছে? না কোনো বিচার হয়েছে, না কিছু হয়েছে। কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সেই ধরনের একটা বিচার পর্যন্ত করেনি, একটা মানুষের জেল পর্যন্ত দেয়নি। যারা বলে যে মুসলমান মানুষের তারা কাজ করছে, কি কাজ করছে? আজকে যে মানুষদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, জমিনের যারা ল্যান্ডলেস মানুষ, যারা সরকারি জমিতে আশ্রয় নিয়েছিলেন, যারা অন্তত ফরেস্টের জমিতে আশ্রয় নিয়েছিলেন, সেই মানুষদেরকে জমির যদি পাট্টা দিয়ে দেওয়া হতো, আজকে তাদেরকে উচ্ছেদ কেউ করতে পারতো না। আজকেই হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আমরা দক্ষিণ করিমগঞ্জের, আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীকে, আপনি দক্ষিণ করিমগঞ্জে অনেক মানুষ ল্যান্ডলেস আছেন, যারা সরকারি জমিতে আছেন, তাদের একটা পাট্টার ব্যবস্থা করুন এবং আপনি মিটিং এসে কথা বলুন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে দক্ষিণ করিমগঞ্জে যারা ল্যান্ডলেস মানুষ আছে, যারা সরকারি জমিতে আছে, তাদের আমি পাট্টার ব্যবস্থা করে দেবো। কংগ্রেস সরকার এতদিন করলো না কেন? তারা যদি করতো, মানুষের আজকে অসহায় হতো না। এই যে কথাগুলো আজকে আমি আপনাদের সামনে বলছি, আপনি কংগ্রেসের নেতাদেরকে আপনারা প্রশ্ন করে জানবেন যে এনআরসি বাংলাদেশি আমার মুসলমান মানুষদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত এই কংগ্রেস সরকার করেছিল। এনআরসি এনেছিল। আমরা কত কষ্টে, আমরা কি অবস্থায় ছিলাম, আমরা ভেবেছিলাম যে কোন সময় কোন দিন আমাদেরকে রোহিঙ্গার মতো এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। সেটা কে করেছিল? এটা করেছিল কংগ্রেস। সেই এনআরসি যদি তারা ফাইনালাইজ করতো এবং যদি এনআরসি এনেছে, কিন্তু এনআরসিটা যদি ফাইনাল করে দিত এবং মানুষদেরকে অন্তত স্থায়ী নাগরিকত্ব পাওয়ার একটা যদি ব্যবস্থা করে দিত, আজকে সেই এনআরসির ইস্যুই থাকতো না। তো সেটা এনেছে কে? এনেছে কংগ্রেস। আমরা এই মানে বরাকবেলির মানুষ, আমরা সবাই তো খিরিঞ্জিয়া অরিজিনাল আমরা বাসিন্দা। আমরা যখন অবিভক্ত ভারতের আমরা একটা পার্ট পাকিস্তান হয়েছিল, একটা পার্ট ইন্ডিয়াতে ছিল, এবং সেই সময় আমরা এখানেই বসবাস করে এখানেই আছি। আমরা কোনোদিন চিন্তা করিনি যে আমাদেরকে বাংলাদেশি সাজিয়ে এখান থেকে বিতাড়িত করার একটা চক্রান্ত হবে। সেই চক্রান্তের সামিল ছিল কংগ্রেস। আজকে আপনারা প্রশ্ন করবেন সেই কংগ্রেসী ভাইদেরকে যে আপনারা যে কংগ্রেসের কথা বলছেন, সেই কংগ্রেস আপনাদের জন্য কি করেছে?
যেখানে বিজেপিকে মুসলমান মানুষ ভোট দেয় না, বিজেপি জানে যে মুসলমান মানুষ আমাদের ভোটার নয়, সেই বিজেপি আজকে যে গ্রেড 4 গ্রেড 3 অ্যাপয়েন্টমেন্ট, আপনাদের টেটের অ্যাপয়েন্টমেন্ট, টেটের শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, আপনি পুলিশের অ্যাপয়েন্টমেন্ট, এই কয়েকদিন আগে এসএস অফিসার্স অ্যাপয়েন্টমেন্ট, দেখবেন যে কোনো বৈষম্য না করে মেরিট বেসিস অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জন্য কত মুসলমান ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। যারা আজকে চাকরি পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কি কোনো পয়সা দিয়েছেন? বিনা পয়সায় যে এত সংখ্যক, অত 35 থেকে 40% মুসলিম ছেলেমেয়েরা বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছে। ডাক্তার বিভাগে 60% ছেলেমেয়েরা চাকরি পেয়েছে। সেটা কার সব সময় হয়েছে? এটা বিজেপির সময় হয়েছে। সুতরাং আমি বলবো যে বর্তমান ডেভেলপমেন্ট উন্নয়নের স্বার্থে সমগ্র আসামে যেভাবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উন্নয়ন করছেন, সেই উন্নয়নের অংশীদার হিসাবে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে আজকে আমি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করছি এবং এজিপিকে আগামী দিনে আমি এজিপিতে যোগদান করব। এজিপির অ্যালায়েন্স পার্টনার হিসাবে বিজেপি আছে, যার জন্য বিজেপির ক্যান্ডিডেট হয়ে আমি গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় প্রচার করেছি এবং আজকে তার ফল হিসাবে যে নিলামবাজার যেটা মিটিং হয়েছে, এত বড় মিটিং, বিজেপির মিটিংয়ে 70-80% মুসলমান মানুষ যোগদান করেছেন, সেটা আমি আমার মনে একটা বিরাট আমি আনন্দ পেয়েছি যে আজকে মানুষ আমাকে বিশ্বাস করে এত বড় একটা মিটিং এর আয়োজন করে সেই মিটিং এ তারা যোগদান করে আজকে এখানে একটা প্রমাণ করে দিয়েছেন যে মাইনরিটি মানুষ আজকে বিজেপিকে ভয় পায় না। বিজেপির সেই যে উন্নয়ন, সেই উন্নয়নের অংশীদার হিসাবে অংশ নেওয়ার জন্য তারা আজকে একটা পার্ট নিচ্ছে, একটা ভূমিকা নিয়েছে, যার জন্য আমি কৃতজ্ঞ বলে আমি মনে করি। আপনি এই পাট্টার কথা বলেছেন, আপনি ল্যান্ডলেস মানুষের কথা বলেছেন। প্রয়াত তরুণ গগৈজির মন্ত্রিসভাতে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে মন্ত্রী ছিলেন। সেই সময় তো আপনি এই পাট্টা বা ল্যান্ডলেস মানুষ যারা, এদের বিষয়ে তো একদিনও আপনি এই অ্যাসেম্বলির ভিতরে তো কোনো কিছু বলেননি। এখন আপনি বাইরে এসেছেন, আপনি এখন স্টুডিওতে বসে এই কথাগুলো বলছেন, কিন্তু যখন আপনার পাওয়ার ছিল আপনার হাতে কিছু একটা করার, তখন তো আপনি কিছু করেননি। দেখেন, আমি প্রথমেই বলেছি, আমার আনসারের সময় আপনি নিশ্চয়ই ফলো করেছেন, আমি বলেছি কংগ্রেস হাইকমান্ড বেস পার্টি এবং কংগ্রেসের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তই চলে এবং আসামে ঠিক তদ্রুপভাবে পার্টির প্রেসিডেন্ট এবং যিনি মুখ্যমন্ত্রী তাদের কথাই চলে। আমরা দলের মধ্যে, যখন আমি দলে ছিলাম, মন্ত্রী ছিলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন আমি বিটিডির জন্য আমি প্রতিবাদ করেছি, সেখানকার মানুষ ঠিক এইভাবে ল্যান্ডলেস। তো সেই সময় আমরা বিভিন্ন সময় আমরা মিটিংকে পাস করে আমরা অনেক ল্যান্ডলেস মানুষ যারা আছেন তাদের জমি পাট্টা দেওয়ার জন্য আমরা এখান থেকে প্রপোজাল নিয়ে গিয়েছি, মুখ্যমন্ত্রীকে বলেছি এবং সেই মুখ্যমন্ত্রী সবকিছু পেন্ডিং রেখেছেন, তিনি কোনো পাট্টা দেননি, নাও করেননি। কিন্তু পাট্টা যদি দিয়ে দিতেন আজকে এই ব্যবস্থা হতো, আজকে মানুষের এই অবস্থা হতো না। সুতরাং আপনারা বলছেন, কারণ আমি মন্ত্রী হিসাবে আমিও বলেছি, আমি অন্তত সেটা মুখ্যমন্ত্রীকে বারবার বলছি এবং মন্ত্রিসভায় থেকেও অনেক সময় এগুলা করা যায় না, আপনি সামনাসামনি তো মিডিয়াতেও বলতে পারবেন না। আমরা ভিতরে যেটা করার আমরা করেছি, মুখ্যমন্ত্রীকে বলেছি। মুখ্যমন্ত্রী যদি সেটা কাজ না করেন আমি কিভাবে করব? আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনিও তো সেই সময় মন্ত্রী ছিলেন, কিন্তু আমাদের কারো কথা সেই সময় কাজে লাগেনি। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখেছেন যে অনেক কথা তিনি বলেছেন যে কংগ্রেসের পিরিয়ডে কংগ্রেস এই করেছে, কংগ্রেস কোনো কথা শুনেনি, এইভাবে নিশ্চয়ই তিনিও বলেছেন। সুতরাং এই হাইকমান্ড বেস পার্টিতে দলের বাকি নেতাদের কোনো গুরুত্বই দেওয়া হয় না। আপনি একটু আগে বলেছেন আজকে নিলামবাজারের ফিল্ডে মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম হয়েছে সেখানে 80% মুসলিম মানুষ উপস্থিত হয়েছেন, কিন্তু আপনার দলের, বর্তমানে আপনি যে দলের প্রচার করছেন, এই দলের যেটা পার্টনার এজিপির থেকে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান এবং এখানে বিজেপির নেতা ইকবাল হোসেন মহাশয়, ওনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে ওনারা বলছেন এই যত মানুষ উপস্থিত হয়েছে এর মধ্যে 80% মানুষ ওনারাই নিয়েছেন। তাহলে এই 80% এর মধ্যে যদি 80% ওনাদের হয়ে যায়, তাহলে কি শুধু আপনার মানুষ 20% ওখানে উপস্থিত ছিল? দেখেন, আমরা যেহেতু বিজেপিকে সাপোর্ট করেছি, আমিও বলেছি যে আমি এজিপিতে আমি কিছুদিন পরে যোগদান করব, যেহেতু এখন যোগদান করলে আমার মেম্বারশিপ চলে যাবে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে আমি দলে যোগদান করব। ইকবাল হোসেন সাহেব কি বলেছেন, আজিজ আহমেদ খান কি বললেন, সেটা এখানে কোনো ম্যাটার আছে বলে আমি মনে করি না।
কারণ আমরা একই মঞ্চে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমরা বলছি, আমাদের মধ্যে কোনো পার্ট আসছে বলে আমার মনে হয় না। আমি এজন্যই আজকে আমি যেটা বলেছি, নিশ্চয়ই ফিল্ডে যখন আমার নাম উচ্চারিত হয়েছে, মুখ্যমন্ত্রী যখন আমার নামে তিনি নাম বলে আমাকে নমস্কার জানিয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সমস্ত ফিল্ডের প্রায় অন্তত 80% মানুষ হাততালি দিয়ে হাত উঁচু করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন। আর বাকি যারা যখন ছিলেন তাদের তো কথাও শুনেছেন। আমি কারো বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, আমরা সবাই এক হয়ে আমরা কাজ করব এবং আমরা একই মঞ্চে আমরা আছি। সুতরাং কার কৃতিত্ব নেই সেটা আমাদের বড় কথা নয়। আমাদের বড় কথা হলো আগামী নির্বাচনে আমরা বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করা এবং যখন আমাদের রাজনীতির ময়দানে থাকবে আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করা যে আমাদের মূল লক্ষ্য। সুতরাং এখানে আজিজ আহমেদ খানের কত মানুষ আর ইকবাল আহমেদের কত মানুষ সেটা কোনো ম্যাটার করে না। আমি মনে করি আমরা সবই এই মানুষগুলো সবই আমাদের তিনজনের। সুতরাং আমরা এখানে কোনো বাক করার কোনো রাজনীতি আমি নেই, অন্তত সিদ্দিক আহমেদ এগুলো করে না। আপনি বললেন যদি এখন আপনি এজিপিতে যোগদান করেন বা বিজেপিতে যোগদান করেন তাহলে আপনার বিধায়ক পদ চলে যাবে, তাহলে আপনি যোগদান করে নেন না, আপনি কিসের ডরে? তো যদি বিধায়ক পদ চলে যায় তাহলে আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে, এখানে থেকে আবার উত্তীর্ণ হবেন, আবার আপনি ট্রাই করবেন। আপনার যদি ফুল কনফিডেন্স থাকে তাহলে কেন আপনি রিজাইন করছেন না কংগ্রেস থেকে বা এজিপি দলে যোগদান করছেন না? দেখেন, আমাকে দক্ষিণ করিমগঞ্জের মানুষ 5 বছরের জন্য নির্বাচিত করেছেন। আমি যদি মধ্যবর্তী নির্বাচন আমি যদি করে নেই, মানুষের আশা আকাঙ্ক্ষা আমার পক্ষে পূরণ করা সম্ভব হবে না। তার মধ্যে আমার প্রথম যখন আমি নির্বাচনে জিতার 1 মাসের মধ্যেই আমার কোভিড হয়ে গেল, আমি হসপিটালাইজ ছিলাম এবং তারপরে যখন কোভিড থেকে আমি মোটামুটি মুক্তি পেলাম, তার মধ্যে 2-3 মাস পরেই আবার আমার ক্যান্সার রোগ হয়ে গেল। আজকে প্রায় 1.5 বছর আমি মানুষের অন্তত কাছে যেতে পারিনি। আমি গুয়াহাটি, চেন্নাই, কোনো সময় বাড়ি, কোনো সময় যখন ফ্রি টাইম যখন গুয়াহাটিতে থাকতাম মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের জন্য কিছু ফান্ড নিতাম, রাস্তাঘাটের আমি অনেক কিছু উন্নয়ন করেছি। আমি যখন আমার অসুখ তীব্র আকার নিয়েছিল সেই সময়ও আমি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছি এবং আমি অন্তত পিএইচই মিনিস্টারের কাছে গিয়ে দক্ষিণ করিমগঞ্জে যতটা জেজেমের স্কিম আমি এনেছি সেটা অন্তত অন্য 2 কনস্টিটিউয়েন্সির সমান আমি দক্ষিণ করিমগঞ্জে আনতে সক্ষম হয়েছি। সুতরাং আমি এই যে দীর্ঘদিন আমি জনবিচ্ছিন্ন ছিলাম, আজকে দক্ষিণ করিমগঞ্জের মানুষ যে উদ্দেশ্য নিয়ে আমাকে ভোট দিয়েছে এই দক্ষিণ করিমগঞ্জের ডেভেলপমেন্টের জন্য এবং মুখ্যমন্ত্রী আমাকে যথেষ্ট সাহায্য করছেন, এই পরিস্থিতিতে আমি মধ্যবর্তী আরো একটা নির্বাচন আমি চাই না এবং দক্ষিণ করিমগঞ্জের মানুষও চায় না যে এখানে মধ্যবর্তী আরো এক নির্বাচন হোক। কারণ সরকারের সাথে আছি, সরকার উন্নয়নে আমরা অংশীদার হব। সরকার আজকেও বলেছেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দক্ষিণ করিমগঞ্জের যে গ্রামে গঞ্জের রাস্তাগুলো আমি করব, স্টেডিয়াম আমি করব, দক্ষিণ করিমগঞ্জের আরো একটা নিলামবাজার কলেজের একটা অডিটোরিয়াম প্রায় 35-36 কোটি টাকা দিয়ে একটা অডিটোরিয়াম তিনি দিচ্ছেন, নিলামবাজারে একটা সার্কিট হাউস দিয়েছেন। সুতরাং এই যে উন্নয়ন যেটা আমি করেছি, আজকে উন্নয়ন একটা গতিতে চলছে। আপনি বলছেন যে আমি যদি যোগদান করি এবং যদি প্রয়োজনে আমি রেজিগনেশন দিই তাহলে দক্ষিণ করিমগঞ্জের মানুষের স্বার্থ অন্তত পূরণ হবে না। কারণ যে গতিতে আমি কাজ করে যাচ্ছি সেই গতি থেকে যদি আমি কাজ করে যাই, দক্ষিণ করিমগঞ্জের অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ অন্তত সম্পূর্ণ হবে। সুতরাং এই মধ্যবর্তী নির্বাচন হয়ে গেলে এটা দক্ষিণ করিমগঞ্জের মানুষের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, যার জন্য আমি ডায়াসে যাচ্ছি না। ডায়াসে যদি যাই তাহলে অ্যান্টি ডিফেকশন অ্যাক্টে আমি হয়তো আমার মেম্বারশিপ হারাতে পারি। বিগত কিছুদিন থেকে একটা জিনিস উপলব্ধি করা যাচ্ছে, আপনি যতটা মিটিং করেছেন সব মিটিংকে আগে যেরকম আপনার জনসমর্থন ছিল সেরকম নয়। অনেক মিটিংয়ে দেখা যাচ্ছে মানুষ অনেক কম হচ্ছে, আর কিছু লোকের ধারণা বা লোক বলছে যে আপনার জনসমর্থনে একটা দশ নেমে এসেছে, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন আমি নতুন যে দলকে আমি সাপোর্ট করেছি সেই দলে কোনোদিন মুসলিম মানুষ ভোট দেয়নি, হয়তো 1%-2% ভোট দিয়েছে, তার চেয়ে বেশি ভোট দেয়নি। আমি যে স্রোতের উল্টা গিয়ে আমি যে আজকে নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য মানুষের যে আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছি,
এবং মানুষ আস্তে আস্তে আমার কথাগুলো শুনে আজকে বিশ্বাস করছেন, হ্যাঁ আমরা কংগ্রেস কোনো লাভ হবে না, মরা গাছে জল দিলে সেই গাছ জীবিত হবে না। সুতরাং কংগ্রেস নেই, কংগ্রেস বিচ্ছিন্ন, জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং আমার বিশ্বাস এই আসামে বোধহয় কংগ্রেস অন্তত 20-25 বছরের মধ্যেও ফিরে আসতে পারবে না। সুতরাং মানুষের আজকে বিশ্বাস হয়েছে যে অন্তত সরকারের যদি সাথে থাকা যায়, এই সরকার আরো 2 বছর আছে, সুতরাং সাথে যদি থাকা যায় তাহলে অন্তত উন্নয়ন হবে, আমাদের গ্রামের রাস্তাঘাটের উন্নয়ন হবে, আমাদের স্কুল বিল্ডিং হবে, আমাদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হবে, আমাদের ইলেকট্রিফিকেশন হবে, আমাদের অন্যান্য বড় বড় কাজগুলো অন্তত মানে এই সরকারে থাকলে আমাদের লাভ হবে। এবং যখনই মানুষের, আমাদের মাইনরিটি মানুষের বিপদ আপদ সর্বদাই থাকে, এই প্রত্যেকটা আমাদের মানুষের বিপদে আপদে যে কোনো সময়ে আমরা অন্তত এই সরকারের মাধ্যমে আমরা উপকৃত হব, এটা মানুষের একটা বিশ্বাস জন্মেছে। আজকে অরুণোদয় আমরা যে সরকারে আমরা ভোটই দেইনি, আমরা মুসলিম মানুষ বিজেপিকে ভোট দিতাম না, বিগত বৎসরে আমি প্রায় 3.5 থেকে 4 হাজার মুসলিম মানুষদেরকে আমি অরুণোদয় দিতে সক্ষম হয়েছি। এইবার এই অরুণোদয় প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষকে আমি হয়তো দিতে সক্ষম হব। সুতরাং একটা ফ্যামিলির যদি প্রত্যেক মাসে যদি 1500 টাকা, আমরা আজকে 1250 টাকা হয়েছে অরুণোদয়, যদি 1500 টাকা আরো কিছুদিনের মধ্যে হবে, এটা যদি হয়ে যায়, এবং ফ্রি চাউল সরকার দিচ্ছে, দুটো মিলে প্রায় মাসের অর্ধেক দিন অন্তত এই টাকা দিয়ে চলে যাবে। যার জন্য মানুষের একটা বিশ্বাস হয়েছে, গরিব মানুষ, মেহনতি মানুষ, সবার একটা বিশ্বাস হয়েছে যে এই সরকার আমাদেরকে দেবে, আমাদেরকে সাহায্য করবে। আজকে একটা শিক্ষিত মেয়ে যে মেট্রিক পাস করেছে তাকে 10,000 টাকা এই সরকার দেবে, যে হায়ার সেকেন্ডারি পাস করেছে তাকে 12,500 টাকা দেবে, যে গ্রাজুয়েট যে মেয়ে হয়েছে তাকে 25,000 টাকা এই সরকার দেবে। ইন্স্যুরেন্সের ব্যবস্থা এই সরকার করছে, যে প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটা ইন্স্যুরেন্স করা হবে, একটা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জয়েন্ট ইন্স্যুরেন্স। যদি পরিবারের যিনি কর্তা, যিনি রোজগারি, তার যদি মৃত্যু হয়, এই পরিবার অসহায় হয়ে যাবে। যার জন্য সরকার ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছেন, তার প্রিমিয়াম সরকার দেবেন। এই যে একটা ব্যবস্থাপনা, যেটা মানুষের যেটা সাহায্য, সেটা তো কোনোদিন কংগ্রেস চিন্তাই করেনি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেটা চিন্তা করেছেন এবং তার প্রতি বিশ্বাস রেখে আজকে দক্ষিণ করিমগঞ্জের মুসলিম মানুষ বিপুলভাবে আজকে বিজেপিকে সমর্থন করে আজকের জন্য সবাই যোগদান করেছেন। গতকাল একটি প্রেস মিটে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক বলেছেন, আপনার উপর একটা অভিযোগ এনেছেন যে আপনি ডুপ্লিকেট এজিপি বলে, এবং বিগত 2 দিন পূর্বে আপনি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে এজিপির একটি অফিস উদ্বোধন করেছেন, যেটা নাকি এজিপি ডিস্ট্রিক্ট কমিটির পারমিশন ছাড়া আপনি সম্পূর্ণ অবৈধভাবে একটি অফিস উদ্বোধন করেছেন। সেটা সম্পর্কে আপনি কি বলবেন? দেখেন, আমি তো, উনারা বলছেন, আমি কেউ বলেছেন যে আমি ডুপ্লিকেট এজিপি, আমি তো এজিপিতে যোগদানই করিনি, আমি তো এজিপিতে যাইনি, আমি সাপোর্ট করেছি। আগামী বিধানসভা নির্বাচনের আগে আমি যাব, এখনো আমি সাপোর্ট করেছি, মানে জাস্ট সাপোর্ট করেছি। সেই সাপোর্ট করা হিসাবে আমি আজকে এজিপি এবং বিজেপি অ্যালায়েন্সের ক্যান্ডিডেটকে আমি সাপোর্ট করেছি। আমি বেসিক্যালি আমি মুখ্যমন্ত্রীকে ভালোবাসি এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং এজিপির যিনি সভাপতি, ডিস্ট্রিক্ট সভাপতি, তার পারমিশন নিয়ে তিনি আমাকে বলেছেন যে এখানে আমাদের একটা অফিস খোলা হবে, সেই অফিসে আপনি যদি উদ্বোধন একটা যদি ফিতা কেটে দেন তাহলে আমরা কৃতজ্ঞ হব। এবং উনার কথা, উনার পরামর্শ রেখে শুনে আমি এই ফিতাটা কেটেছি, তাদের অফিসটা উদ্বোধন করেছি। সেটা হয়তো আজিজ আহমেদ খান জানেন না, যার জন্য তিনি এই কথা বলেছেন, সেটা উনার রাজনৈতিক কথাবার্তা হতে পারে, কিন্তু আমি ডিস্ট্রিক্ট সভাপতির পারমিশন নিয়েই সেটা করেছি। আপনি যে দলের হয়ে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন, বিজেপির যিনি এখান থেকে ক্যান্ডিডেট কৃপনাথ মালা, ওনার বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ, উনি পার্লামেন্টে অ্যাক্টিভ ছিলেন না, পার্লামেন্টে ওনার অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল, বা উনি যে টি কমিউনিটি থেকে ওনাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে এই সিটটা ওপেন হওয়ার পর, তো বর্ণ হিন্দু যারা, ওদের মধ্যে বিরাট সংখ্যক বর্ণ হিন্দু ওরা বিক্ষুব্ধ। সেটা সম্পর্কে আপনি কি বলবেন? আপনারা কি অনেক ব্যাকফুটে আছেন, নাকি এটা কোনো আপনাদের কোনো ফ্যাক্টরি নয়? দেখেন, কৃপানাথ মালা অনেক ভালো মানুষ, অনেক ভালো লোক, এবং মাইনরিটি মানুষ ওনাকে যথেষ্ট বিশ্বাস করেন। কৃপানাথ মালা কোনো হার্মফুল ব্যক্তি নন। কৃপানাথ মালা কে বলল যে উনি
অ্যাটেন্ডেন্স উনার কম, উনার তো অ্যাটেন্ডেন্স কম বলে আমার মনে হয় না। উনি মানে সোচ্চার ছিলেন দিল্লির পার্লামেন্টে, অনেক কোয়েশ্চন উনার আছে, আমরা দেখেছি উনি অনেক কোয়েশ্চন করেছেন। একজন পার্লামেন্টেরিয়ান সব সময় আমি তো বিধানসভায় আছি, সব সময় আপনি যে কোয়েশ্চন করবেন, সব সময় যে আপনাকে কোয়েশ্চন আপনার যে আসবে সেটা কোনো হতে পারে না, সেটা একটা লটারির মাধ্যমে হয়। আপনি কোয়েশ্চন হয়তো সাবমিট করলেন, একটা মানুষকে, একজন এমএলএ কে বা একজন এমপি কে উনি 5টা কোয়েশ্চন দিতে পারেন, একটা দিনের সাবজেক্টের মধ্যে তিনি 5টা কোয়েশ্চন দিতে পারেন। সেই কোয়েশ্চনটা আজকে ভারতবর্ষের এত বড় পার্লামেন্ট, যেখানে বোধহয় 542 সিট বোধহয় আছে, তো সেই প্রত্যেকটা 5টা কোয়েশ্চন করে কত হাজার কোয়েশ্চন, সেই কোয়েশ্চন গুলো লটারি হবে এবং লটারিতে যার নাম আসবে তিনিই তো সেই কোয়েশ্চনের রিপ্লাই দেবেন। সুতরাং লটারিতে যদি ওনার নাম না আসে তাহলে তিনি রিপ্লাই দিবেন কিভাবে? সুতরাং এই কথাটা যারা জানে না তারা বলে যে উনি কোয়েশ্চন করেন না, উনি মানে ইনঅ্যাক্টিভ, এই কথা বলতে পারে, এটা লটারির মাধ্যমে হয়। তো আমি মনে করি যে কৃপানাথ মালা একজন ভালো লোক, যার জন্যে আসামের বিজেপি দল এবং আসামের যে মাননীয় মুখ্যমন্ত্রী এই কৃপানাথ মালাকে সাপোর্ট করেছেন, তার জন্য এটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না যে এটা নিয়ে কোনো বিজেপি, আমি দেখেছি যে বিজেপি কোনো কাস্ট কমিউনিটির রাজনীতিকে বেশি গুরুত্ব দেয় না। তারা কোনো সময় যে অমুক দলের লোক কম, এখানে মাইনরিটি বেশি, এখানে মাইনরিটির চাহিদা, এগুলো নিয়ে কোনো চিন্তাই করে না। তারা একমাত্র বিজেপি, আমি দেখেছি তার আগের অভিজ্ঞতার থেকে, তারা যাকে ক্যান্ডিডেট দেয় তার প্রতি সব ঝাঁপিয়ে পড়ে, অন্তত সিম্বলিক ভোট দেন। বিজেপির যারা ক্যাডার কর্মী আছেন তারাও ঝাঁপিয়ে পড়েছেন এবং আমার বিশ্বাস যে বিপুল বুটে কৃপানাথ মালা জয়যুক্ত হবেন। আপনার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির একটা জায়গার নাম খাগাই। গতকাল রাত্রে আপনি খাগাই বাজারে একটা মিটিং এর জন্য গিয়েছিলেন। সেখানে যখন আপনি মিটিং চলাকালীন অবস্থায় কিছু লোক আপনাকে কন্ডেম করেছে এবং ছুঁয়ায় বলে আপনাকে অপমান করেছে, যেটার একটা ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। সেটা কেন হলো? দেখেন, আমি যখন মিটিং করলাম আমি তো এরকম কোনো আওয়াজ আমি শুনতে পাইনি। কেউ সেটা আওয়াজ যে দিয়েছে বলে আমরা তো মিটিং এ ছিলাম, কংগ্রেসের মিটিং এ যত লোক ছিল তার ডাবল লোক আমাদের মিটিং এ ছিল, এবং আমার বক্তব্য আমি যখন রেখেছি আপনি নিশ্চয়ই দেখবেন যে এই ধরনের কোনো আওয়াজ সেখানে হয়নি। আর খাগাইলের মতো জায়গায় যে ছুঁয়া যদি আমি আসার পরে যদি করে বলে আমি জানি না, কিন্তু আমি থাকার সময় আমার বিশ্বাস যে সেই অঞ্চলে কোনো মানুষ যে ছুঁয়া বলবে সেটা বলবে না, কারণ সেই অঞ্চলের মানুষের প্রতি আমার একটা অগাধ বিশ্বাস আছে এবং সেই অঞ্চলে আমি যথেষ্ট ডেভেলপমেন্ট কাজ করেছি, সেই অঞ্চলের মানুষ আমাকে যথেষ্ট সম্মান করে। সুতরাং এ ধরনের যদি কেউ করে, অন্তত খাগাইলের মানুষই যার সাথে সাথে তার তীব্র প্রতিবাদ করবে এবং কেউ এটা ছুঁয়া বলার সাহসই করবে না। হয়তো কেউ মিডিয়া এনে আমি আসার পরে যদি কেউ দেখাতে পারে, হয়তো আপনার ভিডিও ফুটেজ দেখিয়েছে যে আমাকে বেইজ্জত করেছে, সেরকম কোনো পরিবেশই তৈরি হয়নি। আমি যখন বক্তব্য রাখলাম তার আগে তো আরো 2 জন বক্তব্য রাখলেন, মিটিং সুন্দরভাবে চললো। মিটিং শেষ হওয়ার পরে আমরা সভাপতি যখন মিটিং শেষ করলেন তখন আসলাম, কোনো ধরনের একটা প্রতিবাদ নেই, কোনো একটা আওয়াজ নেই, কিছুই হলো না। সুতরাং এই অবস্থা হয়তো কেউ ব্যাকডোরে এটা তুলে এনে আপনাদেরকে দিয়েছে। সুতরাং সামনাসামনি কেউ এ ধরনের করতে পারেনি এবং করবেও না খাগাইল অঞ্চলের মানুষ। আপনি যখন প্রচার করেন, তো আপনার প্রচারগুলো যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমোট করা হয়, তখন সেখানে একটা জিনিস দেখা যায়, অলমোস্ট 80% বা 90% মানুষ এটার বিরোধ করছে। সেটা কিসের ইঙ্গিত? মানুষ আপনার যে উদ্যোগ যেটা আপনি নিয়েছেন সেটা মানুষ পছন্দ করছে না, নাকি অন্য কিছু হতে পারে? দেখেন, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল মিডিয়ায়, আমি নিজেও সোশ্যাল মিডিয়া চালাই না, হয়তো অন্যরা চালায়, আমি এগুলো দেখিও না যে কে আমার পক্ষে বলল কে বিরুদ্ধে বলল। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ভোট হতো, সোশ্যাল মিডিয়া চালায় কারা? অন্তত কিছু সংখ্যক যুবকরা সোশ্যাল মিডিয়া চালায়, তাও বোধহয় পার্সেন্টেজ হিসেবে হাজারের মধ্যে হয়তো 1-2 জন চালায়। তো হাজারের মধ্যে যদি 2-1 জন 3 জন 5 জন যদি চালায়, তাদের মতামত সমস্ত মানুষের মতামত নয়, কারণ হাজারের মধ্যে যেখানে পার্সেন্টেজ হিসাবে গেলে 1% হবে না। সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ আছেন তাদের ভূমিকা কিভাবে নির্ণয় হবে? আর আমি দেখেছি, আমার যেখানে বিগত যে নির্বাচনগুলা গিয়েছিল সেই সময় সোশ্যাল মিডিয়া আমার বিরুদ্ধে নানান কিছু বলেছিল, কিন্তু আমি নির্বাচনে প্রায় 40,000-এর চেয়ে অধিক ভোটে আমি জয়যুক্ত হয়েছি। সুতরাং সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো রাজনীতি হয় না, রাজনীতি তার প্রতি চলবে
এবং মানুষ বিবেচনা করবে যে আমরা কাকে ভোট দিব, কে আমাদের কাজ করবে, সে তার উপর ভিত্তি করেই তো মানুষ ভোট দেয়। সুতরাং সোশ্যাল মিডিয়ার কোনো কথার উপর মানুষ ভিত্তি করে ভোট দেয়। আপনি বলছেন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কম, কিন্তু আজকের তারিখে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে এরা হচ্ছে একটু মানে সোশ্যালি বা পলিটিক্যালি যারা একটু কনসাস মানুষ, ওই ধরনের মানুষ মানে মোস্টলি সোশ্যাল মিডিয়া ইউজ করে। এবং ওই ধরনের মানুষ আপনার এই বিজেপিতে যোগদান বা এজিপির হয়ে প্রচার কার্য চালানি এগুলো মানুষ পছন্দ করছে না। তাহলে এটা কি মানে আপনার জন্য এটা কি একটা নেগেটিভ সিগন্যাল না কি মনে করেন আপনি? দেখেন, সোশ্যাল মিডিয়া অনেক ভালো জিনিসও কেউ করে আর কেউ খারাপ জিনিসও করে। গত দুদিন থেকে, গত পরশুদিন বোধহয়, আমি 2019 ইংরেজিতে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম আমার ঘরে বসে। তখন আমি ছিলাম কংগ্রেসের লোক, আমি কংগ্রেসকে ফেভার করে আমি যেটা বক্তব্য রেখেছিলাম, এই সোশ্যাল মিডিয়ার কে বা কাহারা আজকে তারা প্রচার করেছে, গত করলো যে আমি বলেছি কংগ্রেসকে সাপোর্ট করার জন্য, কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য, এবং হাফিজ রশিদের ছবি দিয়ে সেটা তারা প্রচার করেছে। তা আমি কিভাবে বলবো যে এরা ভালো? এরা তো নেগেটিভ। এবার অনেক আছে দুর্নীতিগ্রস্ত যারা ওই এই যে বাজে কথাগুলো, আজকে 19 ইংরেজিতে আমি কি বললাম, তারা দেখাচ্ছে যে আজকে আমি বলেছি কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। আমি ডেইলি অন্তত 12টা 14টা মিটিং করছি। গতকালকে আমি খাগাইল বাজারে গিয়ে মিটিং করেছি, আর তারা বলছে আমি বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য বলছি, আর তারা বলছে যে সিদ্দিক আহমেদ বলছেন কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। সুতরাং এই সোশ্যাল মিডিয়াকে মানুষ কিভাবে বিশ্বাস করবে? সোশ্যাল মিডিয়া পজিটিভ দিক দিয়েও লিখে, নেগেটিভ দিয়েও লিখে, এবং পজিটিভ লাইনে তারা কথাও বলে, নেগেটিভ লাইনেও কথা বলে। সুতরাং এই যে কাণ্ড সোশ্যাল মিডিয়া, এটা সাধারণত যারা সোশ্যাল মিডিয়া দেখে না তারা এরা বিশ্বাস করে না, যার জন্য সোশ্যাল মিডিয়ার সব সাইড যে ভালো সেটা আমি বলতে পারি না। যেহেতু আপনি কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের কথা বলেছেন, ওনার সম্পর্কে আপনি কি বলতে চান? ওনার সম্পর্কে আমি বলবো, হাফিজ রশিদ সাহেব একজন অ্যাডভোকেট হিসাবে উনি কাজ করেন। উনি প্রায় 5 বার ভোটে হেরেছেন। উত্তর করিমগঞ্জে 2 বার তিনি বিধায়ক পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং আসামে ব্রহ্মপুত্র ভ্যালিতে তিনি নোয়াগাঁওতে মানে সেখানেও তিনি পার্লামেন্ট সিটে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানে হেরেছেন, বড়পেটায় হেরেছেন, ধুবড়িতে হেরেছেন। এবং তিনি যখন উত্তর করিমগঞ্জে দাঁড়ালেন, যখন বুটে হারলেন, হারার পরে তিনি এখান থেকে যখন গুয়াহাটিতে চলে গেলেন, যারা বুট দিল আর যারা কংগ্রেস মানে যারা উনার সাথে ওয়ার্কার ছিল, আজকে আমি বিধায়ক হিসাবে আমার যারা কর্মী, অন্তত সমস্ত রক্ত দিয়ে, রক্তকে পানি করে যারা আমার জন্য কাজ করে আমাকে জিতায়, আজকে আমি তাদের মানে সুখে দুঃখে আমাকে কিন্তু থাকতে হবে। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এখান থেকে যখন হারলেন, এখান থেকে চলে গেলেন গুয়াহাটিতে, ফিরে এসে সেই মানুষদেরকে তো একদিন খবর নিলেন না। 2 বার হারলেন, 2 বারই ফিরে আসলেন না। তো সুতরাং এই মানুষ যে এখান থেকে জয়যুক্ত যদি হন, তাহলে মানুষকে কিভাবে খবর নেবেন? কারণ যারা নির্বাচনে অন্তত অংশ নেন তারা সোশ্যালি অন্তত মানুষের সাথে থাকতে লাগে। আজকে করিমগঞ্জ জেলায় অনেক উচ্ছেদ হলো, এই উচ্ছেদের সময় মানুষ কিভাবে আছে, কি পরিস্থিতি আছে আপনার হাফিজ রশিদ সাহেব একদিন তো আসলেন না, কোনো খবর নিলেন না। এখানকার মানুষ যখন পয়সা পাটি জোগাড় করে উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্ট যখন করলো, হাফিজ সাহেবের কাছে গেল, হাফিজ সাহেব একটা মোটা অঙ্কের টাকা ওনাদের কাছে দাবি করলেন। যখন তারা পয়সাটা দিল না, তিনি কেসটা নিলেন না, অন্যের কাছে দিয়ে দিলেন। গতদিন তিনি যখন কটামনিতে যান, সেই সময় সেখানকার মানুষ কালা ফ্ল্যাগ নিয়ে হাফিজ সাহেবের প্রতিবাদ করেছে। তো এটা কিভাবে কি বোঝায় যে হাফিজ সাহেব যদিও তিনি বুটে জন্য তিনি এসেছেন, কিন্তু মানুষের তিনি কাজ করেননি, এবং মানুষের মানে কাজ তিনি কতটুকু করবেন সেটা আমার একটা মানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি তিনি এখান থেকে জিতেন, তিনি তো গুয়াহাটির থেকে বাড়িতেই আসবেন না। আর আজকে যদি তিনি হারেন এই নির্বাচনে, তাহলেও তিনি ফিরে আবার এসে মানুষের খোঁজ নিবেন না। এই পরিস্থিতি হাফিজ সাহেবের আমরা আগে দেখেছি, বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। সুতরাং হাফিজ সাহেবকে বড় লিডার যারা, এরা হয়তো গুয়াহাটিতে গেলে পেতে পারেন, সাধারণ মানুষ উনাকে পাবে না, মধ্যবিত্ত মানুষ উনাকে পাবে না। সুতরাং উনি জনসাধারণের হয়ে কি কাজ করবেন, উনার প্রতি এই কাজের প্রতি আমার সন্দেহ আছে। এখান থেকে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হলেন AUDF এর প্রতিনিধি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল উর্ফে পারুল। তো আপনি বলছেন যে সমাজের কাজ, জনগণের সাথে মিলামিশা, এইসব।
তো সেই দিক থেকে দেখা যায় উনি তো অনেক এগিয়ে আছেন। মানুষ যখন ওই বিপদে আপদে থাকে, যে কোনো সময় মানুষের যে কোনো ধরনের সমস্যা হলে উনাকে মানুষ পায়। তো তাহলে আপনি কি মনে করেন উনাকে মানুষ ভোট দেবে? দেখেন, মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয়, ভোটের জন্য যে সিদ্ধান্ত নেয়, মানুষ বিভিন্ন দিক বিবেচনা করে। আমি যদি ভোটে দাঁড়াই, ভোটে দাঁড়ানোর আগে আমার বিরুদ্ধে আমার পক্ষে মানে কেউ কিছু বলবে না। যখন ভোটে আমি দাঁড়াবো, আমার পূর্বপুরুষ কি করলো, আমার বাবা কি করলেন, আমার মা কি করলেন, আমার দাদু কি করলেন, আমি সমাজের জন্য কি করলাম, আমার বাবা সমাজের জন্য কি করলেন, নানান ধরনের প্রশ্নগুলো সেই ভোটের ময়দানে আসে। প্রত্যেকটা কথা বিবেচনা করে মানুষ সেই ক্যান্ডিডেটকে ভোট দেয়। সুতরাং আমি কোনো ক্যান্ডিডেটের মানে শাহাবুল ইসলাম চৌধুরীর পক্ষেও বলবো না, বিরুদ্ধেও বলবো না। এটা জনসাধারণ বিচার করবে যে উনাকে গ্রহণ করা যায় কি করা যায় না, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট নিয়েই মানুষ বিচার করে ভোট দেবে। আমাকে আজকে প্রশ্ন করছেন, বেশি দিন নয়, জুনে তো কোন তারিখে নির্বাচনের ফলাফল হবে, এবং সেই ফলাফলেই আপনারা দেখবেন যে মানুষ কাকে পছন্দ করেছে, কাকে ভোট দিয়েছে। সুতরাং আমি কারো পক্ষে আর বিরুদ্ধে আমি বলবো না, কারণ প্রত্যেকের বিভিন্ন কথা, পজিটিভ নেগেটিভ বিভিন্ন জিনিসগুলো মানুষের মাথায় মাথায় কাজ করছে, এবং তার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে, এবং তখন তা আপনারা পাবেন। সর্বশেষ প্রশ্ন আপনাকে, যেহেতু আপনি বিজেপির হয়ে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন এবং আপনি বলেছেন নেক্সট অ্যাসেম্বলি ইলেকশনের ঠিক পাক মুহূর্তে আপনি এজিপি দলে যোগদান করবেন, তো এজিপি এবং বিজেপি দুটা দলেরই মানে আলাদা আলাদা আইডিওলজি আছে। তো আপনি দুই দলের আইডিওলজির মধ্যে কোন দলের আইডিওলজিকে একটু বেশি পছন্দ করেন? দেখেন, আমি সরকারের ডেভেলপমেন্টকে সাপোর্ট করে আমি বিজেপিতে যোগদান করেছি, এবং এজিপি একটা জাতীয়তাবাদী দল। আসামের মানুষদের কথা, মানুষের কথা চিন্তা করে। কারণ এজিপি আসামের যারা স্থায়ী নাগরিক, যারা খিলিঞ্জিয়া মানুষ, আসামের মানে বাসিন্দা, তাদের কথা চিন্তা করে। এবং আসাম আন্দোলন হয়েছে, এখান থেকে যারা আন্দোলন করেছে, আন্দোলনের মুখ্য ভূমিকা এজিপি নিয়েছিল। আমরাও তো বরাকের মানুষ, আমরা আসামের স্থায়ী বাসিন্দা। সুতরাং আমরা চাই যে এই আসামের ডেভেলপমেন্ট, এজিপিও চায় এই আসামের ডেভেলপমেন্ট। আসামকে কিভাবে গড়া যায়, আসামকে কিভাবে অন্তত ভারতবর্ষের দরবারে অন্তত একটা প্রতিষ্ঠিত স্টেট হিসাবে অন্তত 5টা মানে স্টেটের মধ্যে কিভাবে রাখা যায়, তার জন্য তার যেটা উদ্যোগ, এজিপি দলের যেটা উদ্যোগ, এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা উদ্যোগ, সেই উদ্যোগকে সাপোর্ট করে আমি এজিপিতে যোগদান আমি করব বলে আমি মানে ঠিক করেছি, এবং তার জন্য একটু সময়ের জন্য আমি অপেক্ষা করছি মাত্র। যদি আপনাকে এজিপি এবং বিজেপির মধ্যে একটি দলকে চুজ করতে হয়, তাহলে আপনি কোন দল চুজ করবেন? আমি এই মুহূর্তে এজিপিকেই চুজ করব, কারণ আমি তো চুজ করব বলেই বলেছি। বিজেপিকে এখনো আমাদের মানে হয়তো মাইনরিটি মানুষরা ঠিক মানে গুরুত্ব দেয়নি তার আগে কোনোদিন, আস্তে আস্তে হয়তো সাপোর্ট করছে। সুতরাং এখনো পুরা সাপোর্ট করেনি, যার জন্য আমি এজিপিতে আমি যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ আপনাকে। ইলেকশনের ঠিক পাক মুহূর্তে অত্যন্ত ব্যস্ততা থাকার পরও আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য, এবং আপনার দীর্ঘায়ু কামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। নমস্কার।